বরিশালের মাটিতে আমার নানুকে একা রেখে আমরা সবাই চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এটাই কিন্তু বাস্তব, তাই না? আসসালামু আলাইকুম। বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন বরিশাল থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের নানুকে কিন্তু আমরা বরিশালের মাটিতে একা রেখে চলে যাচ্ছি। সবাই কিন্তু ঢাকার উদ্দেশ্যে যে যার কাজের তাগিদে ব্যস্ত হয়ে পড়ব। হয়তো বা কয়দিন মনেও করবে নানুকে, নানুর কথা অনেক ভাববো, অনেক চিন্তা করব। আবার এক সময় কিন্তু কাজের ভিতরে ডুবে যাব, ভুলে যাব। এটাই কিন্তু বাস্তব, তাই না? আসলে এভাবেই হয়। প্রিয় মানুষটা যখন কাছে না থাকে তখন বোঝা যায় যে প্রিয় মানুষটা কতটুকু জায়গা জুড়ে ছিল। আমাদের নানু ঠিক সেরকম। আমাদের নানুর কাছে তার নাতিরা, সে ছেলের ঘরেই হোক মেয়ের ঘরেই হোক, প্রত্যেকটা নাতি নাতনি তাকে প্রচণ্ড পছন্দ করতেন। যারা আমার নানুকে দাদু বলে ডাকতো তাদের কাছে, আর আমরা যারা নানুকে নানু বলে ডাকি, আমার নানুর কিন্তু 4 ছেলে 4 মেয়ে। 4 ছেলে 4 মেয়ের ভিতরে কিন্তু এক ছেলে বরিশাল থাকে, বড় ছেলে। আর ছোট মেয়ে আর সেজো মেয়ে কিন্তু থাকে বরিশাল। ছোট মেয়ে সেজো মেয়ের কাছেই কিন্তু আমার নানু থাকতে পছন্দ করত। আর ঢাকাতে কিন্তু আমার 3 মামা আর আমার মা সহ আরেকজন খালা ঢাকাতে থাকে। আমিও ঢাকাতে থাকি। আমার খালাতো ভাই বোনেরাও ঢাকাতে থাকে। মামাতো ভাই বোনেরাও ঢাকাতে থাকে। তো সবার কাছেই কিন্তু পছন্দের একজন মানুষ ছিলেন আমার নানু। শুধু আমাদের কাছে কেন, সে তার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি বা যেখানেই সে যায় না কেন সবারই সে কিন্তু মন জয় করে ফেলে। এতটাই ভালো মানুষ ছিলেন আমার নানু। আর তার হাসিটা কিন্তু চমৎকার ছিল। সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করতেন। নানুকে কিন্তু একা রেখে আমরা ঢাকার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি, কারণ আমি কিন্তু সবার থেকে আগে এসেছি। নানুর হসপিটালে ভর্তি হওয়ার খবর শুনেই রামিসাকে একা রেখে রাইসুলের স্কুল মিস দিয়ে কিন্তু আমি আগে চলে এসেছি। আপনাদের ভাইয়ার ব্যবসা বাণিজ্যও কিন্তু সব বন্ধ, অফিস টফিস সবই বন্ধ। এখন তো আসলে নানুকে দাফন টাফন শেষ করে ফেলেছি। আর এরপরেও সবাই থাকবে, কারণ তারা তো পরে এসছে, কিন্তু আমি আর থাকতে পারবো না। তাই আজকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হব। একদিকে রামিসা একা একা আছে, আরেকদিকে রাইসুলের স্কুল মিস হচ্ছে, আপনাদের ভাইয়ার সমস্যা হচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু জীবন এবং জীবিকার তাগিদে কিন্তু আমাদেরকে চলতেই হবে, তাই না? তো সবার কিছু মানুষ রয়েছে, আর আমরা একসাথে এসেছি। আমার খালাতো বোনের হাজব্যান্ড, ওর ছেলে মেয়ে, আমার মেজো খালা, মেজো খালু। তো মেজো খালা কিন্তু আমার থেকে একদিন আগে গিয়েছিলেন। মেজো খালা আর ছোট সেজো খালা, এই দুজন কিন্তু হসপিটালে ছিল। তা আমরা সবাই মিলে একসাথে রওনা হয়েছি। আর আমার আব্বু আম্মু ওনারা কিন্তু রয়ে গেছেন, ওনারা থাকবে। থাকার পরে আমার দাদাবাড়িও যাবে। দাদাবাড়ি গিয়ে কিছু পারিবারিক কিছু সমস্যা আছে, সেজন্য সেখানে গিয়ে ওগুলো মেটাবে ঝামেলাগুলো। তারপরে ওনারা ঢাকায় আসবে। আর আমরা একসাথে সবাই মিলে একটা গাড়িতে এসছি। আর এখন তো ফেরিতে আছি। তো আপনাদের ভাইয়া রাইসুলকে নিয়ে একটু ফেরি ঘুরিয়ে দেখাচ্ছে, কারণ ছোটো বাচ্চা এতক্ষণ আসলে বাসের ভিতরে বসে থাকতে চায় না। আর আমি বাহিরের দিকে তাকিয়ে এই যে বিশাল নদীর দিকে দেখছিলাম আর ভাবছিলাম জীবন কেমন অদ্ভুত, তাই না? একটা প্রিয় মানুষ একসময় আমাদের কাছে খুবই প্রিয়, আর এখন কিন্তু সে নেই আমাদের কাছে, ফাঁকা। খুব কষ্ট লাগে যখনই মনে হয় আমার নানুর হাসিটা, তখনই কিন্তু খুব কষ্ট লাগে। কারণ সবথেকে বেশি কিন্তু আমি আমার নানুর সাথে সময় কাটিয়েছি। আমার আরও খালাতো মামাতো ভাই বোনরাও কাটিয়েছে, কিন্তু আমি একটু বেশি সময় কাটিয়েছি। সেই ছোট্ট থেকে নানুর কাছে মানুষ হয়েছি, তো সেই দিক থেকে একটু ফিলটা একটু বেশি। বিয়ের পর থেকে ভালোই ছিল সম্পর্ক, যতক্ষণ নানু আসা যাওয়া করতে পেরেছে। আর যখন নানু আসা যাওয়া করাটা বন্ধ করে দিয়েছিল তখন থেকে আসলে এত বেশি যোগাযোগ ছিল না। আর আমিও সাংসারিকভাবে বাচ্চা কাচ্চা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেভাবে আমার বরিশালে এসে নানুর সাথে সেভাবে থাকা হয়নি।
এটা আসলে নিয়তি, কিছু করার নেই। আর যখন নানু অসুস্থ হয় তখন আমি এসেছিলাম, কিন্তু এসে কিন্তু আমি নানুর সাথে কথা বলতে পারিনি, নানু আমাকে দেখতেও পারেনি, কোনো সাড়া শব্দই ছিল না। অনেক কষ্ট পেয়েছে আমার নানু। আল্লাহ যেন আমার নানুকে জান্নাতবাসী করেন। সবাই আপনারা আমার নানুর জন্য দোয়া করবেন যেন আমার নানু জান্নাতবাসী হন। আমার নানুকে কিন্তু আমার নানার কবরের পাশেই দাফন করা হয়েছে। তো ওনার ইচ্ছে ছিল, তো ওনার ইচ্ছে মতো করে সব ছেলেমেয়েরা সবাই ওনাকে সেভাবেই দাফন করেছেন ওনার শ্বশুর বাড়িতে আমার নানার পাশে। প্রিয় মানুষটা নেই, প্রিয় মানুষকে নিয়ে চিন্তাভাবনাও নেই, কোনো কাজকর্মও নেই। বিশেষ করে আমার ছোটো খালা আর আমার সেজো খালা, ওরা একটু বেশি কষ্ট পাচ্ছে, কারণ ওদের কাছে ছিল তো, আসলে ওরা দেখাশোনা করেছে, নানুর প্রত্যেকটা কাজই কিন্তু ওরা করেছে, সেজন্য ওদের একটু বেশি কষ্ট হচ্ছে। সব ছেলে মেয়ে আসলে একই কষ্ট, কারণ সবারই মা। তারপরও যাদের কাছে একটু বেশি সময় থেকেছে তাদের একটু স্মৃতিগুলো বেশি ভাসছে মনে, এই আর কি। আর আমরা তো চলে এসেছি নানুকে একা রেখে। আর সেজো খালা আর হচ্ছে ছোটো খালা, ওরা তো বাড়িতে আছে, ওদের একটু বেশি কষ্ট হচ্ছে। যেদিকেই তাকায় সেদিকে আসলে নানুর স্মৃতি। আর আমি চোখ বন্ধ করলেই শুধু নানুর হাসিটা আমার চোখের সামনে ভেসে ওঠে, তখনই আমার খুব কষ্ট লাগে। আসলেই আমার নানুর হাসিটা খুব সুন্দর ছিল। আমার এখনও বিশ্বাস হয় না কেন জানি যে নানু মারা গেছেন। আমার এখনও মনে হয় যে নানু এই বুঝি ফোন করে বলবে যে আমি তোমার সাথে রাগ করেছি, তোমার সাথে কোনো কথা বলবো না। ওই কথাটাই আমার কাছে কেন জানি শুধু ভাসে। যাই হোক, যত যাই হয়ে যাক না কেন, আমাদের নানু কিন্তু আর আমাদের মাঝে ফিরে আসবে না। এটাই বাস্তব, এটাকে মেনে নিতে হবে, মেনে নিয়েই সামনে চলতে হবে। ঢাকাতে এসে ব্যস্ত হয়ে যাব, রাইসুলকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, রামিসার পরীক্ষা সামনে, রামিসার পরীক্ষা, ওকে দেখাশোনা করা, বাসায় রান্না বান্না, বাসার কাজকর্ম, যে যার মতো কিন্তু ব্যস্ত হয়ে পড়বো, তাই না? আর আমার নানু কিন্তু চিরনিদ্রায় কিন্তু ঘুমিয়ে আছেন আমার নানা ভাইয়ের পাশে। আসলে শান্তি আছে। নানু কিন্তু খুব কষ্ট পেয়েছে লাস্টের দিকে, খুবই কষ্ট। একদিকে ব্রেন ড্যামারেজ, আর একদিকে স্ট্রোক হয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু নানুর অনেক কষ্ট হয়েছিল, যে কষ্টটা উনি কাউকে বলতে পারছিলেন না। আসলে শারীরিক কষ্ট হলে সেটা যদি কাউকে বলে প্রকাশ করা যায় তাহলে কিন্তু শান্তি আসে, আর যদি সেটা কাউকে না বলা যায়, মানে না বলতে পারা যায় যে কতটা কষ্ট, সেটা কিন্তু অনেক বড় কষ্টের। আর আমরা খেয়াল করেছি যখনই আমরা নানুকে হসপিটালে দেখতে যেতাম, যে কেউ যখন বলেছে যে দাদু আমি এসছি, বা নানু আমি এসছি, বা মা আমি এসছি, নানু কিন্তু ফিল করতে পারতো, আমরা বুঝতে পারতাম, কারণ নানুর চোখ দিয়ে পানি পড়তো। আর নানু ফুপিয়ে ফুপিয়ে যে একটা কান্না, সেই ফুপিয়ে ফুপিয়ে কান্নাটা করতো, কিন্তু সারা শব্দ কিন্তু করতে পারতেন না। তো এই যে একটা ফিল বা এই যে একটা অনুভূতি, এটা প্রকাশ করতে না পারাটা যে কতটা কষ্টকর, আসলে সেটা একমাত্র চোখে দেখলেই বোঝা যায়। আপনারা বুঝতে পারবেন না। যে আমরা বুঝতে পেরেছি যে নানু সবটাই শুনতে পাচ্ছে কানে, যে বা স্পর্শতে অনুভূতিও করতে পারছে যে কে কে ওনাকে দেখতে এসছে, কিন্তু চোখ মেলে দেখতেও পাচ্ছে না, কথাও বলতে পারছে না। এটার ভিতরে যে একটা যন্ত্রণা, খুবই যন্ত্রণা, এটা আসলে কষ্ট পেয়ে মারা গেছেন। তারপরে বলবো আমার নানুকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। আমার নানু যখন মারা গিয়েছেন তখন আমার নানু ওই মুহূর্তে কিন্তু ওই মৃত্যুর যে একটা যন্ত্রণা, সেটা আমাদের নানুর কিন্তু হয়নি। নানু বাসায় আসার পর থেকেই কিন্তু মুখে শুধু আল্লাহ, এই শব্দটাই শুধু মুখে আমরা শুনতে পেয়েছি, শুধু আল্লাহ বলতে পেরেছে, যেটা হসপিটালে বসে হয়নি। বাসায় নিয়ে যাওয়ার পরে ওনাকে গোসল টোসল করানোর পরে, উজু করানোর পরে পর থেকেই কিন্তু উনি আল্লাহ আল্লাহ বলতেছিলেন। হয়তো বা কিছু বলার চেষ্টা করেছেন, শেষ ইচ্ছের কথা কিংবা শেষ কথা কারোর সাথে, ছেলে মেয়ের সাথে, নাতি নাতনিদের সাথে, কিন্তু যেটা উনি বলতে পারেনি, ওনার না বলা কথা ওনার ভিতরে রয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমার নানুকে ভালো রাখুন, যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, যেন শান্তিতে থাকে, সেই দোয়াই আমরা সবাই করব। আপনারাও সবাই দোয়া করবেন। আর যখন যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিও আমি শেয়ার করেছি, যতটুকু পারা যায়। আপনারা প্রিয় ভাই বোন আমার, যতটুকু আপডেট দেওয়া যায় চেষ্টা করেছি। আর ভিডিও আসলে সব সময় সব জায়গায় ভিডিও করতে পারাটা, আর ভিডিও করার মন মানসিকতাটুকু কিন্তু থাকে না। যতটুকুই করেছে আপনাদের ভাইয়া করেছে, আমি কিন্তু মোবাইল হাতেই নিতে পারিনি, কারণ নিতে পারাটাও কিন্তু সম্ভব না। আপনাদের ভাইয়া ছোট ছোট করে যতটুকু পেরেছে অতটুকু করে রেখেছে স্মৃতি হিসাবে।
তো সবাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আগেই সরি বলে নিচ্ছি। আর ভিডিওগুলো যদি আমার ভালো থাকে আমার পাশে থাকবেন। আপনারা চাইলেই কিন্তু আমার পেজটা ফলো করতে পারেন। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এদিকে রাইসুলের দাঁত পড়ে গিয়েছে ফেরিতে বসে, তো সেটা দেখতেছিল। মানে এই দাঁতটা কিন্তু পোকা খেয়ে ফেলেছিল অর্ধেক, তো অর্ধেকটা বেজেছিল। ওই অর্ধেকটাতে রাইসুল কিছু খেয়েছিল, সেই খাবারের জন্য কিন্তু দাঁতটা নড়ে একা একাই পড়ে গিয়েছিল। তো সেটাই মানে রাইসুল খুব খুশি হয়েছিল যে দাঁতটা ফেলতে হয়নি, একা একাই পড়ে গিয়েছে। ওই জন্য আপনাদের ভাইয়া একটু ভিডিও করে রাখলো যে দেও তোমার ফেরিঘাটে বসে দাঁত পড়ে গিয়েছে, সেটা একটু ভিডিও করে রাখি। তো ফেরি কিন্তু আমাদের ছেড়ে দিয়ে আমরা নেমে গেছি, ফেরি পারাপার আমাদের শেষ। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঢাকা পৌঁছে যাব। আর আমাদের বাসা তো ঢাকাতে না, সাভারের দিকে, তো বেশি সময় লাগবে না। যাওয়ার সময় তো আমরা পদ্মা হয়ে গিয়েছিলাম, অনেক বেশি কষ্ট হয়েছিল আমাদের জন্য, যেহেতু আমাদের উল্টো পথ। আর যাওয়ার সময় কোনো গাড়িও ছিল না। আসার সময় কিন্তু আর আমরা এভাবে আসিনি। আসার সময় আমরা আরিচা হয়ে এসেছি, ফেরি পারাপার হয়ে। আর কবে যাব জানি না। ইচ্ছে আছে এখন থেকে রামিসার স্কুল ছুটি বা রাইসুলের স্কুল ছুটি হলে আমরা ঘুরবো আত্মীয় স্বজনের বাসায়, দেখি কতটা সম্ভব হয়। কারণ সব কিছুই তো আসলে আমাদের নিয়মের ভিতরে থাকে না, তাই না, আমাদের হাতে থাকে না। পরিস্থিতির শিকার হয়ে আমরা অনেক সময় অনেক কিছুই করি। দেখা যাক, ইচ্ছে আছে রামিসার এসএসসি পরীক্ষার পরে আমি আবার যাব বরিশাল, আমার খালাদের বাসায় ঘুরবো। সবটা আপনাদেরকে দেখাবো, আমার নানু কোথায় ছিলেন, কোথায় থাকতে পছন্দ করতেন, কোথায় আমার নানুর শ্বশুর বাড়ি, কোথায় তার বাবার বাড়ি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।